তোমার ছোট ভাইয়ের স্বভাব চরিত্র কিন্তু একটুও ভালো না। যখন তখন আমার গা ঘেঁষে কথা বলে। আজ কাপড় বদলাচ্ছিলাম, আচমকাই ও রুমে এসে আমাকে নগ্ন অবস্থায় দেখে যখন আমি চিৎকার মেরে উঠি, তখন সে আমার রুম ত্যাগ করতে বাধ্য হয়। রোদেলার কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ল। নাইনে পড়ুয়া একটা বাচ্চা ছেলে তার চরিত্রের এতটা অবনতি, যা সত্যি অবিশ্বাস্যযোগ্য। যে ভাইটাকে এত শাসনের মাঝে রাখে, সে এই জঘন্য অপরাধ কেমনে করতে পারে, তাও আবার ওর আপন ভাবির সাথে। ওকে তো আজ উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমার অগোচরে এত বড় বেয়াদব হয়েছে, অথচ আমি কিছুই টের পাইনি। রোদেলা যদি না বলতো তাহলে তো আরও বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারতো। তার আগেই রাকিবকে কঠিন শাসনে ঠিক করতে হবে। আনমনে ভেবে রোদেলার উদ্দেশ্যে বললাম, রোদেলা, তুমি যা বলছো সব ঠিক তো? রোদেলা আমার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। ব্যাস, নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। রুম থেকে বের হয়ে রাকিবের রুমে গিয়ে লক্ষ্য করলাম, টেবিলে বসে খাতায় কি যেন লিখছে। আচমকা রাগান্বিত হয়ে উচ্চ গলায় রাকিবের উদ্দেশ্যে বলে উঠি, তোর নামে এগুলা কি শুনছি রাকিব? হঠাৎ আমার আগমন দেখে ভয়ে থতমতো খেয়ে বলে ওঠে, ভাইয়া, কি ব্যাপার, তুমি রাগান্বিত অবস্থায় আমার রুমে কি হয়েছে? রাকিবের এ কথা শেষ করার মাত্রই ঠাস ঠাস করে দুগালে থাপ্পড় মেরে ও নিজেকে শান্ত রাখতে পারেনি। কাঁচা বেত দিয়ে হাতে যা কুলিয়েছে তাই পিটিয়েছে। রাগের ঘোরে মারের আঘাত এগুলো যে এতই তীব্র ছিল যে রাকিবের হাত পিটে ফেটে রক্ত ঝরছিল। আমি যেন ভুলেই গেছিলাম ও আমার এতিম ছোট ভাই। রাকিবের শরীরে রক্ত ঝরতে দেখে রোদেলা আমাকে আটকে নেয়। রাগের মাথায় বলে উঠি, আজ থেকে এই বেয়াদবটার খাওয়া দাওয়া একেবারে বন্ধ। ওর পেছনে টাকা পয়সা না ঢেলে যদি রাস্তার কোনো ছেলেকে বড় করতাম, সে হয়তো এতটা বেয়াদব হতো না। এই রোদেলা, ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। ওর চেহারাটা যেন এ বাসায় না দেখি। এ বলে নিজের রুমে চলে আসি। কিছুক্ষণ পর রোদেলা আমার পাশে বসে ইমোশনাল হয়ে বলে ওঠে, তোমার ছোট ভাইটাকে এভাবে মারতে পারলে? ছোট মানুষ ছিল, এক থাপ্পড় মারলেই ওর প্রাপ্য শাসন হয়ে যেত, তা না করে পুরো শরীরে রক্ত ঝরিয়ে ফেললে। রোদেলার প্রশ্নতে নিশ্চুপ ছিলাম, তখনও রাগের ঘোঁটা কাটেনি। কিছুক্ষণ পর রাগটা যখন কমে গেল, তখন বুঝতে পারলাম যে কাজটা মোটেও ঠিক করিনি। রুম থেকে বের হয়ে জানালায় উকি দিতেই লক্ষ্য করলাম সে অভিরাম কান্না করছে আর চোখের জল হাত মুছে নিচ্ছে। দৃশ্যটি দেখে আমার নিজে ওই খারাপ লাগা কাজ করছে। এতিম ভাইটারে এভাবে আঘাত করে মোটেও ঠিক হয়নি। এতিম এই জন্যই বলছি, আমি যখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়তাম, মা তখন না ফেরার দেশে চলে যান। রাকিবের বয়স 2 থেকে 3 বছর হবে আর কি। মার মৃত্যুর পর বাবাও বেশি দিন আমাদের মাঝে থাকতে পারেনি। 2 বছর পর বাবাও মার মতো আমাদেরকে এতিম বানিয়ে চলে যায়। ছোট ভাইটার দায়িত্ব তখন থেকেই আমার কাঁধে। হুট করে কোনো কাজ সংগ্রহ করতে পারিনি। পরিশেষে টিউশনি করিয়ে আমার আর রাকিবের পড়াশোনা কন্টিনিউ করেছি। এভাবে অনার্স পাশ করি, তবে বেকার বেশি দিন থাকতে হয়নি। আল্লাহ রহমতে চাকরিও পেয়েছি। প্রতিষ্ঠিত হওয়ার পর রোদেলাকে বিয়ে করে সংসার জীবনে নিজেকে জড়িয়ে নেই। এই ছিল অতীত জীবন সংগ্রামের কিছু গল্প। চলুন এবার বর্তমানে ফিরে যাক। রাকিব কান্না করছে আর কেটে যাওয়ার ক্ষতস্থানে হাত বুলিয়ে নিচ্ছে। আড়াল থেকে ছোট ভাইয়ের কান্নাকাটির দৃশ্য দেখে নিজেই বেশি খারাপ লাগতে শুরু করলো। রাগ মাত্রই খারাপ একটা ব্যাপার। যখন মাথায় রাগে শিহরণ জাগবে, তখন শুধু তাকে আঘাত করতেই ইচ্ছা করবে। আর রাগ যখন কমে যাবে, তখন আনমনে অনুশোচনা মায়া কাজ করবে। সে অনুভূতি এখন আমার হচ্ছে। অনুতপ্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাইরে সারাদিন পার করে রাতে বাড়িতে ফিরলাম। রোদেলাকে জিজ্ঞেস করলাম, রাকিব কেমন আছে? রোদেলা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে বলে ওঠে, আসছে ভাইয়ের দরদ দেখাতে। যখন পশুর মতো তাকে আঘাত করলো, তখন একটুও দরদ উঠল না। এখন এসে বলছে কেমন আছে। রোদেলার কথা শুনে বুঝতে পারলাম রাকিবকে এভাবে আঘাতটা সমর্থন করেনি, উল্টো তার পক্ষে হয়ে আমাকে কথা শোনাচ্ছে। আনমনে ভেবে বললাম, রাকিবকে কিছু খেতে দিয়েছিলে? হ্যাঁ, খাবার নিয়ে ওর রুমে গিয়েছিলাম। খাবারের কথা বলা মাত্রই সমস্ত খাবার ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়েছে। নিশ্চুপ। এভাবে রাতটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাচ্ছি। প্রতিদিনই প্রায় রাকিব আমার কাছ থেকে হাত খরচ টাকা নেয়, কিন্তু আজ আর আসলো না। বুঝতে পারলাম কালকের ঘটনার জন্য আমার উপর ভীষণ ক্ষেপে আছে। রোদেলার হাতে রাকিবের পকেট খরচ দিয়ে
অফিসে চলে আসি। 2টা দিন কেটে যাওয়ার পরেও ছোট ভাইটা কোনো প্রকার কথাবার্তা বলল না। আগে তো অফিসে আসার সময় হাত খরচে টাকা নিত, স্কুলে কেমন পড়াশোনা চলছে তা নিয়ে গল্প সল্প করত, কিন্তু এই 2 দিনে একদম ভিন্ন হয়েছে। বাড়িতেও কেমন জানি থমথম নীরবতা বিরাজ করছে। যে ছোট ভাইয়ের জ্বালায় বাড়িতে একটুও রোদেলার সঙ্গে গল্প সল্প করতে পারতাম না। সব সময় ফাজলামো দুষ্টুমি করে আমাদেরকে হাসাতো, সে হঠাৎ মুখ ফিরিয়ে নেওয়া সত্যি খুব মন খারাপ হওয়ারই বিষয়। এখন টেবিলে খেতে বসে রাকিবকে ডাকলে বলেও খেতে আসে না। রোদেলাকে দিয়ে যদি হাত খরচ পাঠিয়েতাম তখন টাকাও ফিরিয়ে দিত। বিষয়টা আমার কাছে অনেকটা খারাপ লাগতো। রাতে আনমনে ভেবে নিলাম সকালে ঘুম থেকে উঠে আগে ছোট ভাইটার রাগ ভাঙাবো, তারপর অফিসে যাব। এভাবে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে রাকিবের রুমে গিয়ে উকি দিতেই লক্ষ্য করলাম দরজা খোলা। দেখে ভিতরে প্রবেশ করলাম। রাকিব রুমে নেই। সাত সকালে আবার কোথায় গেল? নিশ্চয়ই রাস্তায় হাঁটতে গেছে মনে হয়। আনমনে ভেবে চলে আসতে যাব, হঠাৎ টেবিলের উপর একটা চিঠি রাখা দেখে আগ্রহ সহিত চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। প্রিয় ভাইয়া, আজ একটা কথা বলতে খুব কষ্ট হচ্ছে যে আমি তোমার আপন ভাই নাকি রাস্তার কোনো ছেলে তা আমি জানি না। ছোট থেকেই তোমার কোলে পিঠে বড় হয়েছি। ভেবেছি বাবা মা না থাকলে কি হবে, আমার তো বাবার মার মতো ভালোবাসার একজন ভাইয়া আছে, এতেই অনেক। কিন্তু গতকাল যখন আমার কোনো কথা না শুনে মারতে শুরু করলে তখন বুঝতে পারলাম তুমি আমার আপন ভাই না। আপন ভাই হলে কেউ কখনো তার আপন ছোট ভাইকে এতটা মারধর করতে পারে না। যাই হোক, ছোট থেকে যেহেতু আমার সব ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ, সেদিক থেকে আমাকে মারতে মারতে মেরে ফেললেও কোনো আপত্তি ছিল না। কিন্তু ভুল বুঝে আমাকে এতটা আঘাত করলে তা আমি মেনে নিতে পারছি না। ভাবি হয়তো আমার নামে তোমাকে অনেক কিছু বলছে মনে হয়। প্রকৃতপক্ষে ভাবিকে কখনো খারাপ কিংবা বাজে নজরে দেখিনি। ছোট থেকে মা বোনের ভালোবাসা কি তা আমি পাইনি, তাই রোদেলা ভাবির মাঝে মা বোনের ভালোবাসাটা আমি খুঁজে পেতাম। ভাবিকে একটু বেশি জ্বালাতাম। ভাবি আমার বিষয়গুলো কীভাবে নিত তা আমি জানি না। তবে সেদিন তোমাদের রুমে আমার ফোন চার্জে লাগানো ছিল। প্রাইভেট থেকে এসে তড়িঘড়ি করে তোমাদের রুমে প্রবেশ করে যে আপত্তিকর একটা অবস্থায় আমাকে পড়তে হবে তা আমি জানতাম না। বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যিই জানতাম না যে ভাবি দরজা লক করা ছাড়াই কাপড় বদলা ছিল। যার দরুন ভাবি ও আমাকে ভুল বুঝে অনেক বকাঝকা করে, আর আমি তাকে বোঝানোর চেষ্টা করলে আমাকে ধমকিয়ে চুপ করে দেয়। যাই হোক ভাইয়া, তুমি আমাকে অনেক দোয়া করুণা করেছো, আর তোমার দয়া কিংবা করুণার পাত্র হইতে চাই না। চিরতরের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বেঁচে থাকলেও হয়তো তোমাদের সঙ্গে আর দেখা হবে না। তোমাদের বয়সের তুলনায় আমি অতি তুচ্ছ একজন, তারপরেও দোয়া রইল সুখে শান্তিতে থাকো, আর আমার মতো বেয়াদবটাকে ভুলে যাও। আল্লাহ হাফিজ। চিঠিটা পড়া শেষে ধপ করে বিছানায় বসে পড়লাম। নিজের অজান্তেই চোখের জল গাল বেয়ে চিঠিতে পড়তে লাগলো। আজ কেন জানি বিশ্বাস হচ্ছে না, ছোট ভাইটা অভিমান করে বাড়ি ছেড়েছে। আমার রাগের জন্য যে এমন পরিস্থিতির সৃষ্টি তা আমি কখনো ভাবিনি। আনমনে ভেবে কান্না করছি আর চিঠির দিকে তাকিয়ে দেখছি রোদেলা আমাকে অনেক জোরেই ডাকাডাকি করছে। আমি শুনেও কেন জানি তার জবাব দিতে পারছি না। পরিশেষে রোদেলা রাকিবের রুমে আমাকে কান্না করা অবস্থায় দেখে বলে ওঠে, তুমি হঠাৎ রাকিবের রুমে এসে কান্না করছো, হাতে আবার কিসের কাগজ? রোদেলার কথায় কোনো উত্তর না দিয়ে চিঠিটা ওর হাতে তুলে দিলাম। চিঠি হাতে পেয়ে ও আগ্রহ নিয়ে পড়তে লাগলো। পড়ার শেষে রোদেলাও কান্না করে বলে ওঠে, এসব আমার জন্য হয়েছে তাই না? রাকিব আমাকে মা ভাবতো, আর আমি ওকে, ছি, এখন নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কেন যে তোমাকে ওসব কথা বলতে গেলাম? রোদেলার কান্না দেখে বললাম, এতে তোমার কোনো দোষ নেই, সব তো আমার রাগের কারণে হয়েছে। আচ্ছা, রাকিব কি আর ফিরবে না? ফিরবে কি না জানি না, তবে আমি আজ এখন থেকে ওকে খুঁজতে শুরু করব। এই বলে মানিব্যাগটা হাতে নিয়ে প্রথম রাকিবের ক্লাসমেট সজীবের কাছে গেলাম। ছোট ভাইটার সঙ্গে ভালো বন্ধুত্ব, তো সজীবের বাসায় গিয়ে সজীবকে জিজ্ঞেস করলে বলে ওর সঙ্গে তো 2 দিন ধরে ভালোভাবে দেখাই হয় না, তবে তানবীর সঙ্গে কলেজ মাঠে প্রতিদিনই ক্রিকেট খেলতে যায়। ভাইয়া, আপনি বরং তানবীরের বাসায় যান। সজীবের কথা মতো তানবীরের বাসায় চলে আসি।
তারপর তানবীরের সঙ্গে সাক্ষাৎ করি, কিন্তু রাকিবের কোনো খোঁজখবর দিতে পারল না। এভাবে ছোট ভাইয়ের যতগুলো বেস্ট ফ্রেন্ড ছিল সবাই কাছে গেছি, কেউ যেন খোঁজখবর আমাকে দিতে পারল না। নিরাশ হয়ে রাতে বাড়িতে ফিরলাম। আমার ক্লান্তি ভরা চেহারা দেখে রোদেলা বলে, রাকিবের সন্ধান পেয়েছো? বিছানায় বসে আহত কণ্ঠে বললাম, না পাইনি। রাকিবের সব ক্লাসমেটদের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাকে রাকিবের কোনো সন্ধান দিতে পারে নাই। রোদেলা আমার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না, রাকিবকে আমরা পেয়ে যাব। এখন খেতে আসো তো, সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে, খেতে ইচ্ছা করছে না। না খাইয়ে থাকলে কি ছোট ভাইটা আসবে? আসবে না। নিশ্চুপ। না খেয়ে নিজেকে কষ্ট দেবার কোনো মানেই হয়নি। তোমাদের চিন্তা ভাবনায় আমিও খাইনি। রোদেলার কথা শুনে ইচ্ছে না থাকার পরেও খাবার খেয়ে নিলাম। খাবারের পর্ব শেষে রাকিবের রুমে যাই। দেয়ালে ছোট ভাইটার হাসি উজ্জ্বল ছবিটা দেখে বুকের পাশটা যেন দুমড়ে মুচড়ে উঠল। চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। আনমনে ভেবে নিলাম, এই হাত দিয়ে আমি আমার ছোট ভাইটাকে পশুর মতো আঘাত করেছি। এ হাত আর রাখবো না। রেগে গিয়ে দেয়ালে অবিরাম হাতটা আঘাত করতে লাগলাম। রোদেলা ওপাশ থেকে শব্দ পেয়ে রুমে এসে আমাকে থামিয়ে বলে, এ কি করছো? হাত থেকে তো অনেক রক্ত ঝরছে, প্লিজ থামো। রোদেলা কান্না করে, রোদেলা, আমি এই হাত দিয়ে ছোট ভাইটাকে পশুর মতো আঘাত করেছি। আমি এই হাত আর রাখবো না। এ বলে আবারও দেয়ালে আঘাত করতে লাগলাম। রোদেলা আমাকে পেছন দিকে জড়িয়ে ধরে এখান থেকে সরিয়ে নেয়। তারপর নিজেকে শান্ত করতে বাধ্য করলাম। রোদেলা আমার হাতের অবস্থা দেখে কান্না করছে আর রক্তাক্ত হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। আনমনে ভেবে যাচ্ছি, আমার এত রাগ হয় কেন? এই রাগের জন্য ছোট ভাই দূরে সরে গেল। মন খারাপ নিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। রোদেলা পাশে থাকলেও নিশ্চুপ হয়ে আছে, কিছু বলছে না। রাতের ঘুমটা নির্ঘুমে কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করলাম তানবীরের নাম্বার থেকে 10 বার মিস কল উঠে আছে। তড়িঘড়ি করে তানবীরের নাম্বারে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর তানবীর ওপাশ থেকে কল রিসিভ করে বলে ওঠে, ভাইয়া, একটা দুঃসংবাদ আছে। সাত সকালে আবার কি দুঃসংবাদ? ভাইয়া, রাকিব যে বাসে ঢাকায় যাচ্ছিল সেই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনলাম বাসের মধ্যে যতগুলো যাত্রী ছিল সবই নাকি অনেক খারাপ অবস্থায় আছে। ভাইয়া, আমার তো রাকিবকে নিয়ে অনেক ভয় হচ্ছে। তানবীরের এ কথা শোনার পর আমার দুনিয়াধারী নিমিষেই যেন ওলটপালট হয়ে গেল। সাত সকালে এরকম একটা নিউজ শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কাঁপা কাঁপা গলায় তানবীরকে বললাম, বাসটি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারো? ভাইয়া, বাসটি বেশি দূরে যেতে পারে নাই, আমাদের শেরপুরের দিকেই সড়ক দুর্ঘটনায় পড়েছে। আপনি বরং বাস স্ট্যান্ডে আসুন, আমিও ওখানে দাঁড়িয়ে আছি। গাড়ি পেলে রাকিবের ওখানে যাব, আর আপনি আসলে একসঙ্গে যাওয়া যাবে। ওকে, যাচ্ছি আমি। রুমে এসে তড়িঘড়ি করে শার্ট গায়ে দিয়ে মানি ব্যাগ পকেটে রেখে দিলাম। রোদেলা আমার তড়িঘড়ি দেখে জানার আগ্রহ নিয়ে বলে ওঠে, তড়িঘড়ি করে কোথায় বের হচ্ছ? রোদেলা, অনেক বড় অঘটন ঘটে গেছে। অঘটন ঘটেছে মানে? রাকিব যে বাসে ঢাকায় যাচ্ছিল সেই বাসটি শেরপুরে অতিক্রম করতে পারেনি, সড়ক দুর্ঘটনায় পড়েছে। রাকিবের বন্ধু আমাকে ফোন দিয়ে এইমাত্র জানালো। এখন ওখানেই যাচ্ছি। আমিও যাব তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, জলদি বের হও, সময় নেই। রোদেলা চট করে বোরকা পরে আসলো। আমি রোদেলা এবং তানবীর ছোট ভাইটার বন্ধুকে নিয়ে শেরপুর চলে যাই। লোকজনকে জিজ্ঞেস করলে তারা নানান রকম কথা বলে। যে বাসের মধ্যে যে সকল যাত্রী ছিল অধিকাংশই বেঁচে নেই। হাতে গোনা কয়েকজন মনে হয় হয়তো বেঁচে আছে। লোকজনের এরকম কথাবার্তা শুনে আমার তো চোখের জল অঝোর ধারায় পড়ছে। আমার সঙ্গে রোদেলাও কান্না করছে। ওপর থেকে তানবীর শুধু আমাদের দুইজনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আমার জীবনে আজ এ নিয়ে 2বার কষ্টের কান্না কেঁদেছি। বাবা মা যখন আমাকে এতিম বানিয়ে চলে গেল তখন একবার কেঁদেছি, আর আজ ছোট ভাইটার জন্য কান্না করছি। যদি ভাইটার কিছু হয়ে যায় তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সারা জীবন নিজেকে দোষী ভেবে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একেবারে এতিম হয়ে যাব। ছোট ভাই ছাড়া আপন বলতে কেউ আর নেই। আল্লাহর কাছে হাজারবার বলছি আমার ভাইটা যেন কোনোভাবে বেঁচে যায়। আনমনে এসব ভাবতে ভাবতে শেরপুর চলে আসি। যেখানে বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে প্রথম যায়। গিয়ে দেখি শুধুমাত্র বাস ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে আছে, আর লোকজন
বলা বলি করছে। যাত্রীর আত্মীয় স্বজন যারা আসছেন তারা অমুক সরকারি হাসপাতালে চলে যান, আপনাদের আত্মীয় স্বজনদের ওখানে চিকিৎসা চলছে। লোকজনের কথা মতো হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসে কান্না যেন কোনো বাধা মানছে না। আমার মতো এখানে অনেকজনেই এসে তাদের রিলেটিভদের জন্য কান্নাকাটি করছে। যখন আমার সামনে 2-3টা লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে গেল, তখন ছোট ভাইটার কথা ভেবে বুক ফেটে যেন কান্না চলে আসছে। পাগলের মতো ছোট ভাইকে খুঁজতে লাগলাম। হাসপাতালের অনেক রোগীর ভিড়ে আমার ভাইকে খুঁজে যেন পাচ্ছিলাম না। সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠে প্রথম কক্ষেই ছোট ভাইকে অজ্ঞান অবস্থা দেখা মিলে গেল। হাতে পায়ে রক্ত ঝরছে। কোনো ডাক্তার যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই, অবহেলায় ফেলে রেখেছে। নিজেকে সংযত রাখতে না পেরে ডাক্তারকে রাগান্বিত হয়ে বলে উঠলাম, ডাক্তার, আমার ভাইটার যে রক্ত ঝরছে তার চিকিৎসা না করে অবহেলায় ফেলে রেখেছেন কেন? দেখুন, আমরা এখানে অনেক চাপের ভিতরে আছি। কাকে ছেড়ে কাকে ট্রিটমেন্ট করব বলেন তো? পারলে আপনার ভাইটাকে অন্য কোনো হসপিটালে নিয়ে যান। এখানে রোগীদের তুলনায় ডাক্তার খুব অল্প সংখ্যক। সব রোগীদের ভালো ট্রিটমেন্ট আমরা করতে পারছি না। ডাক্তারের কথা শুনে কোনো দেরি করলাম না। রাকিবকে নিয়ে বেসরকারি ক্লিনিকে অ্যাডমিট করিয়ে নিই। সেখানে চুল পরিমাণও পেশেন্টদের প্রতি তারা অবহেলা করে না। পারলে তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করে থাকে। ডাক্তার বলল, আপনার ভাইয়ের ডান পা ভেঙেছে এবং 2 হাতে বেশ আঘাত পেয়েছে। চিন্তা করবেন না, খুব দ্রুতই আপনার ভাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার কথা শুনে নিজের মাথায় হাত রেখে ধপ করে বেঞ্চে বসে পড়লাম। আমার কাঁধে হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে মাথা উপরে তুলে তাকাতেই রোদেলা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে, প্লিজ এভাবে ভেঙে পড়ো না, রাকিব ভালো হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। ভাইয়া, রাকিব নিশ্চয়ই ভালো হবে, আপনি চিন্তা করেন না। সারাদিন ভাইটার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে রোদেলা আর তানবীরের কথা যেন ভুলেই গিয়েছিলাম যে আমার সঙ্গে ঘোরাঘুরি করে তারাও অনেক ক্লান্ত হয়ে পড়েছে। সারাদিন না খেয়ে তাদের দুজনেরই মুখ যেন শুকিয়ে আছে। তাদের এই অবস্থা দেখে নিজের কাছেই অনেক খারাপ লাগলো। তড়িঘড়ি করে হোটেল থেকে খাবার এনে তানবীর আর রোদেলার হাতে তুলে দিই। রোদেলা আমাকে ছাড়া খেতে ইচ্ছুক না। ইচ্ছা না থাকার পরেও রোদেলা আমাকে জোর করে খাবার মুখে তুলে দিল। চোখের জল মুছে অল্প কিছু খাবার খেয়ে আর খেতে পারলাম না। খাবার পর্ব শেষ করে নিলাম। তানবীরের উদ্দেশ্য বললাম, তানবীর, কাল তোমাকে এত করে বললাম রাকিব কোথায় আছে, তার সন্ধান কি জানো? সব জেনেও আমাকে তখন মিথ্যা বলেছ কেন? সরি ভাইয়া, রাকিব আমাকে নিষেধ করেছিল, এর জন্য সবটা জেনেও মিথ্যা বলছি। থাক না এসব কথা, যা হবার তা তো হয়েইছে। রোদেলার কথা শুনে নিশ্চুপ হয়ে গেলাম। ওদেরকে এসব দোষ দিয়ে কি হবে? সব তো আমার রাগের কারণেই হয়েছে। ছোট ভাইয়ের ওপর যদি রাগ না দেখাতাম তাহলে এত কিছু আর হতো না। সারাদিন এভাবেই কেটে গেল। সন্ধ্যার আগেই রাকিবের জ্ঞান ফিরল। চোখ মেলে আমাদেরকে দেখে রাগান্বিত হয়ে বলে উঠল, আল্লাহ তাআলা কেন যে আমাকে বাঁচিয়ে রাখলো, মরলে তো খুশি হতাম। এই এতিমময় জীবনে বেঁচে থাকার চেয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুই ভালো ছিল। ছোট ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম বড্ড ক্ষেপে আছে। তারপরও বললাম, রাকিব, কি বলছিস এগুলা? হ্যাঁ, আমি তো। বাকি কথাগুলো উচ্চারণ করার আগেই রাকিব রাগান্বিত হয়ে বলে, খবরদার, কেউ আমার সঙ্গে কথা বলতে আসবে না, আমার কেউ নেই। রাকিবের এ কথা শুনে রোদেলা আমাকে ইশারা দিয়ে কথা বলতে নিষেধ করলো। বুঝতে পারলাম এখন কথা বললে ছোট রাগের ঘরের কিছু একটা ফেলতে পারে, তার থেকে চুপ থাকাই ভালো। 2টা দিন হসপিটালে থাকার পর রাকিবকে বাড়িতে নিয়ে যায়। রাকিবের আমাদের প্রতি রাগ অভিমান থাকায় রোদেলা আর আমার সঙ্গে কথা বলে না, মুখ ফিরিয়ে থাকে। যে ভাই একসময় ফাজলামো দুষ্টুমিতে সেরা ছিল, সে হঠাৎ করে নিশ্চুপ হয়ে যাওয়ায় খুব খারাপ লাগতে শুরু করছিল তখন। একদিন তো রোদেলা আমাকে বলেই ফেলল, তোমার ভাই আগের মতো আমার সঙ্গে কথা বলে না, কেমন জানি মুখ ফিরিয়ে থাকে। এমনকি তার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলেও নিশ্চুপ হয়ে থাকে। ও আমার সঙ্গে কি আর কথা বলবে না? রোদেলার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলি, ছোট মানুষ অভিমান হয়তো বেশি, তাই আমাদের প্রতি মুখ ফিরিয়ে আছে। অভিমান কেটে গেলে নিশ্চয়ই সে আগের মতো হয়ে যাবে, চিন্তা করো না। তাই যেন হয়। এভাবে কিছুদিন কেটে গেল।
এর মধ্যে রোদেলা রাকিবের সমস্ত সেবা যত্নে নিজেকে নিয়োজিত রাখল। তবুও রোদেলার সঙ্গে কথা বলে না। 3 থেকে 4 মাস যাওয়ার পর সে সুস্থ স্বাভাবিক হয়ে উঠল ঠিকই, কিন্তু আগের হাসি উজ্জ্বল রাকিব নেই, বরং গম্ভীর টাইপে। সব সময় কেমন জানি নীরব হয়ে থাকে। খেতে বসলেও খাবার নিয়ে রুমে চলে যায়। আমাদের সঙ্গে এক টেবিলে বসে খায় না, কারো সঙ্গে কথা বলে না, পাশ কাটিয়ে চলে। আগে রোজই নিজের হাত খরচ টাকা নিত, এখন সে টাকাও নেয় না। আগে যদি আমার কাছে টাকা নিতে আসতো তখন অনেক অধিকার খাটিয়ে বলতো, ভাইয়া আমার এখন টাকা লাগবে, কোনো প্রকার না শুনছি না। আর এখন স্কুলের ফি কিংবা অন্যান্য প্রয়োজনের সময় আমার কাছে এসে মুখ ফিরিয়ে বলে, প্রাইভেট স্যার কাল বেতন চেয়েছে, টাকাটা একটু আগে দিলে ভালো হয়। আর সমস্যা থাকলে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট ভাইটার এত পরিবর্তন দেখে শুধু অবাকই হতাম, কিছু বলার থাকতো না। বাড়িতে থাকি মাত্র 3 জন, এর মধ্যে একজন মুখ ফিরিয়ে থাকলে বাকি 2 জনের কেমন খারাপ লাগে তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। চলুন এবার বর্তমানে ফিরে যাক। শুক্রবার দিনে সাধারণত বাড়িতে সময় কাটাই, তো সোফায় বসে রোদেলার সঙ্গে গল্প সল্প করছিলাম। হঠাৎ রাকিব আমাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। দরজা পার হবার আগে ডেকে উঠি, রাকিব কই যাস? রাকিব আমার কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার যেন ভেবে কথার উত্তর না দিয়ে চলে গেল। রোদেলা এ দেখে বলে ওঠে, আজ একটা কথা না বলে আর পারছি না। তোমার ছোট ভাইটা সত্যিই অনেক জেদি। এত সেবা যত্ন করে তাকে সুস্থ সবল করে তুললাম, এখন পর্যন্ত আমার সঙ্গে একটা কথাও বলল না। আর এখন দেখছি তোমার সঙ্গেও কথা বলে না, নিশ্চুপ। ও আমাদের সঙ্গে আর কতদিন কথা না বলে থাকবে বলো তো? তা আমিও জানি না, তবে আজ নিজের কাছেই অনেক খারাপ লাগছে যে ভাইটাকে এক ডাক দেওয়া মাত্র চলে আসতো এবং যা বলতাম তা যথাযথভাবে শুনতো, কিন্তু আজও একদম ভিন্ন। তা অবশ্য আমার কারণেই হয়েছে। এই বলে আমিও বাইরে চলে যাই। রাগ মাত্রই খারাপ একটা ব্যাপার, যা তুফানের মতো এসে সব কিছু লণ্ডভণ্ড করে। তখন ঠিক টের পাওয়া যায় না। যখন তুফান চলে যায় তখন চারদিকে চোখ গলিয়ে দেখলে বোঝা যায় তুফানের প্রবল বাতাসের তীব্র গতিতে কত কিছু লণ্ডভণ্ড করে ফেলছে। তেমনি রাগ নামক শব্দটি তুফানের চেয়েও কম না। রাগ যখন ওঠে তখন একটা মানুষ কী থেকে কী করে ফেলে তা সে নিজেই জানে না। রাগের ঘোর কাটার পর সে বুঝতে পারে সে কতটা মিসবিহেভ তার আপনজনদের সঙ্গে করে ফেলছে। এই রাগের জন্যেই বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কগুলা বিচ্ছেদ হয়ে যায়। সেদিন যদি ছোট ভাইটাকে অত না মেরে সাধারণভাবে 2টা-1টা থাপ্পড় দিতাম তাহলে হয়তো আজ এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না। রাতে বিছানায় গা এলিয়ে আনমনে এসব ভেবে যাচ্ছি, হঠাৎ রোদেলা আমার বুকে মুখে গুজে বলে ওঠে, কখন থেকে ভাবছো একা একাই? হঠাৎ রোদেলার কণ্ঠস্বর শুনে ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলি, রাগের কারণে সম্পর্কগুলো অতি সহজে ভেঙে যায় তাই না? সেদিন যদি ছোটকে রাগের ঘোরে না মারতাম তাহলে হয়তো আগের মতো আজও আমাদের সঙ্গে হাসি খেলে কথা বলতো তাই না? এখন তো আমাকেও সহ্য করতে পারে না, কেমন জানি সবসময় রাগে লুক নিয়ে থাকে। আগে ওই চেহারায় হাসি উজ্জ্বল একটা ভাব ছিল, কিন্তু বর্তমানে এখন তা নেই। তাছাড়া রাকিব কি শুধু তোমার একার ভাই নাকি? ওকে তো আমার নিজের ছোট ভাই মনে করে আদর যত্ন করি, তারপরও ও আমাকে এখন দেখতে পারে না। রোদেলার অভিযোগ শুনে বললাম, এসব কিছুই আমার কারণে হয়েছে। আচ্ছা, তারপরও ছোট রাগটা কিভাবে ভাঙানো যায় বলো তো? রোদেলা কিছুক্ষণ ভেবে বলে, রাকিবকে ভালো কিছু একটা গিফট করলে হয়তো ওর রাগ ভাঙতে পারে। এই যেমন ফোন অথবা ল্যাপটপ। ফোন তো ওর আছেই, তবে এই সময় ল্যাপটপ গিফট করলে কেমন হয়? আমার মন বলছে ল্যাপটপ গিফট করলেই ও আর রাগ অভিমান করে থাকতে পারবে না। তুমি বরং কালকেই ল্যাপটপ কিনে নাও। রোদেলার সঙ্গে বুদ্ধি পরামর্শ করে পরিশেষে ল্যাপটপ কেনার সিদ্ধান্তই উপনীত হলাম। হাতে টাকা থাকায় কিনতে বেশি দেরি করলাম না। 2 দিন পর অফিস শেষে রাতে ল্যাপটপ কিনে বাড়িতে এসে রোদেলাকে জিজ্ঞেস করলাম, রাকিব কই? রোদেলা আমার হাতে ল্যাপটপ দেখে খুশি হয়ে বলে, ওর রুমে আছে। তারপর রোদেলাকে নিয়ে রাকিবের রুমে গিয়ে লক্ষ্য করি শুয়ে আছে। আমাদেরকে দেখে কম্বল মুড়িয়ে চোখ মুখ ঢেকে ফেলল। ছোট ভাইটার অভিমান দেখে আনমনে হেসে ফেললাম এবং কম্বলটা ওর গায়ে থেকে সরিয়ে বলে উঠলাম, রাকিব দেখো তো এটা কি?
তো এটা দিয়ে আমি কি করব? আরে কি করবি মানে? এটা তোর জন্য, নে ধর। আমার এসব চাই না। যখন নিজে রোজগার করতে শিখবো তখন আমার নিজের টাকায় কিনবো। লাগবে না আমার ল্যাপটপ, নিয়ে যাও। রাকিব, শুধু শুধু রাগ করছো কেন বলো তো? তোমার ভাইয়া তো অনেক খুশি মনে গিফট করছে, আর তুমি ল্যাপটপটা ফিরিয়ে দিয়ে তোমার ভাইয়ার মন খারাপ করে দিচ্ছ। নিশ্চুপ। সেদিন তোমাকে আঘাত করে ও নিজেও অনেক কান্নাকাটি করেছে। আজ তোমার রাগ ভাঙানোর জন্য ল্যাপটপ গিফট করছে। এখন যদি গিফটটা না গ্রহণ করো তো তোমার ভাইয়া অনেক মন খারাপ করবে। এখন তুমি কি চাও তোমার ভাইয়া মন খারাপ কিংবা কষ্ট পেয়ে ল্যাপটপটা ফেরত নিয়ে যাক? রোদেলার কথা শুনে রাকিব আমতা আমতা করে বলে, ভাইয়া কষ্ট পাক এমনটা আমি চাই না। তাহলে গিফটটা গ্রহণ করছে না কেন? রাকিব কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, রেখে যান। এখন তোমার ভাইয়ের প্রতি রাগ অভিমান আছে? একটু একটু তো আছে। কি এখনো আমার উপর অভিমান করে আছিস? না না ভাইয়া, এমনি বললাম আর কি। ছোট ভাইয়ের মুখে হাসি রেখা দেখে বুঝতে পারলাম তার রাগ অভিমান সব জল হয়েছে। আজ আমিও খুব খুশি ছোট ভাইটার হাসি উজ্জ্বল চেহারা দেখে। এতদিন এতিম ভাইটার অভিমানে আমার অনেক খারাপ লাগতো, কোনো কিছুতে ভালো লাগতো না। আজ সেই খারাপ লাগা নেই। মনে কেমন জানি এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। সমাপ্ত।